নমস্কার প্রিয় বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। শীতের আমেজ, সাথে গরম চা, আর সঙ্গে আমরা চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। গল্পের আসরে চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্প কলেজ কোয়ার্টার। গল্প পাঠে আমি সুমিত। চলুন শুরু করা যাক আজকের গল্প। ফাইনালি উপেনবাবু প্রফেসরের চাকরিটা পেয়েই গেলেন। এই যা, উপেনবাবুর সাথে পরিচয়টাই তো করানো হলো না। খুবই সাদামাটা স্বভাবের মানুষ একজন। বাড়ি নদিয়া জেলার আমডাঙ্গা গ্রামে। সে এক প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা, বর্ষায় তো চলাফেরার জয়ই নেই। যাই হোক, আজ ভীষণ খুশির দিন। এতদিন পরে উপেনবাবুর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। উপেনবাবু চাকুরি পেলেন পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে। অত দূর যাতায়াত করা তো সম্ভব নয়, তাই কোথাও থাকতে হবে। সেই মতো একটা রুমও খুঁজতে হবে। অনেক খোঁজার পর একটা রুমও পেলেন, তাও সেটা কলেজ থেকে অনেকটাই দূরে। কলেজের একটা কোয়ার্টার আছে শুনেছিলেন উপেনবাবু, বাহাদুরের মুখে। সেখানে নাকি এখন কেউ থাকেন না। একদিন উপেনবাবু ভাবলেন ওই কোয়ার্টারটা দেখবেন। যদি থাকার মতো কন্ডিশনে থাকে তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে দেখবেন। যেমন ভাবনা তেমন কাজ। নিজেই একদিন চললেন কোয়ার্টার দেখতে। বেশ ভালো লাগলো। কিছু আগাছা জন্মেছে উঠোনে, আর ওই একটু মাকড়সার জাল, একটু ধুলো, এই আর কি। বেশ বড় কোয়ার্টারটা, উপেনবাবুর বেশ পছন্দ। উপেনবাবু ঠিক করে ফেললেন প্রিন্সিপাল স্যার রাজি হলেই পটলাপুটলি বেঁধে চলে আসবেন এখানে। এত বড় একটা কোয়ার্টার, ইলেকট্রিসিটিও আছে, তাও কেউ থাকেন না এখানে। কি এমন আছে একবার ভেবে উঠলেন উপেনবাবু। কিছুক্ষণ ভাবার পর নিজেই নিজের মাথা চাপড়ে চললেন প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে কিছুটা ইতস্তত হয়ে উপেনবাবু বললেন, স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ বলুন না, কি বলবেন। বলছি স্যার, আমাদের কলেজ কোয়ার্টারটা তো ফাঁকা পড়ে আছে। যদি আমি ওখানে থাকি, মানে আপনি যদি আপত্তি না করেন, তাহলে খুব উপকার হয় আমার। প্রিন্সিপাল স্যার হতভম্ব হয়ে উপেনবাবুর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, আপনার কি মাথা খারাপ মশাই? সুখে থাকতে ভূতে ধরে? কী সব ভুলভাল বকছেন? কোয়ার্টার, ওখানে কেউ থাকে না আজ 25 বছর ধরে। কেউ থাকতে পারে না ওখানে, বুঝলেন? উপেনবাবু বললেন, স্যার কেন, কি এমন আছে ওখানে যে কেউ থাকতে পারে না? প্রিন্সিপাল স্যার বললেন, অত শত আমি জানি না। আমি এই বছর দুয়েক হলো বদলি হয়ে এখানে এসেছি, তবে যেটুকু শুনেছি তার ভিত্তিতেই বললাম। আপনি বরং একদিন সময় করে বাহাদুরকে ধরুন, ও আমার থেকে ভালো বলতে পারবে। ওর বাবার সময়কার ঘটনা বলে শুনেছিলাম। বাহাদুরের মুখে সবটা না হয় শুনবেন। চলুন এবার উঠুন, বাড়ি যেতে হবে তো নাকি? উপেনবাবু প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে চলল বাহাদুরকে খুঁজতে তার রুমে। বাহাদুর রুমে টিভি দেখছিল। দরজার আওয়াজ শুনে বেরিয়ে দেখে উপেনবাবু ডাকছে। উপেনবাবু বলল, বাহাদুর, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরে আসুন স্যার, বসুন। কি খাবেন, চা না শরবত? আচ্ছা, একটু চাই নিয়ে এসো তাহলে, চা খেতে খেতে কথা হবে। বাহাদুর, এটাই তাহলে তোমার রুম? আগে হ্যাঁ স্যার। স্যার এই নিন আপনার চা। বা বেশ, তা একাই থাকা হয় কি? আগে না স্যার, আমি আর একজন থাকি, ওই যে কমন রুমে থাকে আরেক বাহাদুর। ও আচ্ছা, তো রান্না বান্না? আমরা হোস্টেলে খেয়ে নিই, মাঝে মাঝে ইচ্ছে করলে রান্না করে খাই, বলে হেসে ফেললো বাহাদুর। কি বলবেন বলছিলেন স্যার? বলছি এই যে কলেজ কোয়ার্টার, এখানে কেউ থাকে না কেন, তুমি কিছু জানো? বাহাদুর এই কথা শুনে অবাক হলো। বলল, কেন স্যার, হঠাৎ এই কথা? আরে না, বলোই না। ওই কোয়ার্টারের ব্যাপারে যত না ভাববেন ততই ভালো। ওখানে কেউ থাকে না, আর যায়ও না। কেন, কি এমন আছে ওখানে, কেনই বা কেউ থাকে না? বাহাদুর বলল, আমি আমার বাবার মুখে শুনেছি ওই কোয়ার্টারে সাহেবের আত্মা আছে, সে কাউকে থাকতে দেয় না। উপেনবাবু হা হা করে হেসে উঠলেন। বাহাদুর বলল, স্যার, আমার বাবা দেখেছে সেসব ভয়ঙ্কর কাণ্ড। আমরা নেপালি স্যার, আমরা বাজে কথা বলি না। উপেনবাবু হাসি থামিয়ে বলল, ঠিক আছে, বলো কি শুনেছ তুমি তোমার বাবার মুখে? বাহাদুর বলতে শুরু করলো, আমার বাবা যখন রাতে পাহারা দিত তখন এই কোয়ার্টারে একজন স্যার থাকতেন। একদিন বাবা রাতে পাহারা দিতে দিতে জোরে বাঁচাও বাঁচাও আওয়াজ শুনতে পায়। বাবা ছুটে আসে হাতে ভোঁজালি আর টর্চটা নিয়ে। এসে দেখে পাশের মাঠের পাঁচিলের কাছে স্যার পড়ে আছে।
বাবা ছুটে গিয়ে স্যারকে নিয়ে আসে, মাথায় জল ছিটা দেয়। স্যারের জ্ঞান ফিরতে স্যার বাবাকে বলল, কে যেন পাঁচিলের ভেতরে কাঁদছিল, সেটা দেখতেই যাচ্ছিলাম, তারপর কি যে হলো। বাবা স্যারকে বলল, আপনি পাগল আছেন নাকি? এত রাতে কেউ এভাবে বেরোয়? ওই পাঁচিলের ভেতরে একটা জায়গায় সাহেবের কবর আছে, ওখানে কেউ যায় না। যাই হোক, আপনি রুমে ফিরে যান স্যার, আর এত রাতে বেরোবেন না। এই বলে বাবা পাহারা দিতে চলে গেছিল। তারপর পরের দিনই সকালে স্যারের ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশ আসে, দেহ পোস্টমর্টম করা হয়, কিছু ধরা পড়েনি, রিপোর্ট দেওয়া হয় আত্মহত্যা। বাবা তারপর থেকে ওই কোয়ার্টারের রুম থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেত, ঠিক মাঝরাতে। একদিন তো আবার হঠাৎ কোয়ার্টারের সব আলো জ্বলছিল, কে যেন ইংলিশে কী সব গান করছিল, বাবা কষ্ট শুনেছিল। এরপর কলেজ থেকে ওই কোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়। কিছু বছর আগে আপনার মতো একজন ওই কোয়ার্টারে থাকতে চেয়েছিল পরিবার নিয়ে। উনি কলেজ হোস্টেলে রান্না করতেন। সেই সময় প্রিন্সিপাল স্যার রাজি হয়েছিল। ব্যাস, আওয়াজ শুরু হলো ভয়ানক কাণ্ড কারখানা। রাতে হঠাৎ হঠাৎ বিকট চিৎকার হতো, আলো নিভে যেত, বাড়ির রাখা জিনিসপত্র ভেঙে যেতে লাগলো। এইসবের মাঝে ওরা একজন তান্ত্রিককে ডেকে এনেছিল, অনেক যোগ্য হলো। কিছুদিন একটু ভালো ছিল, তারপর শুরু হলো আরও ভয়ানক অত্যাচার। ওনার মেয়ের হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল। রাতে অদ্ভুতভাবে পাশের কবরের দিকে তাকিয়ে থাকত, আর কিছু একটা বলার চেষ্টা করত, কিন্তু পারত না। অত কিছু আর সহ্য করতে না পেরে তারাও চলে গেছিল। তারপর থেকে আজ অবধি কোয়ার্টার বন্ধ। সব কিছু শুনে উপেনবাবু চললেন নিজের বাড়ির দিকে, কিন্তু তিনি যেন কোনো মতেই সব কথা মেনে নিতে পারছেন না। আসলে সায়েন্সের স্যার তো। তিনি ঠিক করলেন কি ঘটেছিল, কেনই বা এরকম ঘটছিল, তার কারণ তিনি খুঁজে বের করে ছাড়বেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর উপেনবাবু কিছুতেই নিজেকে শান্ত করতে না পেরে একদিন স্টাফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে কলেজে কোয়ার্টারে থাকার প্রস্তাব তুললেন। বাকি স্টাফরা এবং প্রিন্সিপাল স্যার বুঝতে পারলেন উপেনবাবু শোনার পাত্র নয়। তাই প্রিন্সিপাল স্যার বললেন, আপনি থাকতে পারেন, তবে সেটা পুরোটাই আপনার নিজের ব্যক্তিগত দায়িত্ব। উপেনবাবু কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলেন। দুদিন পর নিজের সব জিনিসপত্র নিয়ে চলে এলেন কলেজ কোয়ার্টারে। একজনকে ডেকে আগাছাগুলো পরিষ্কার করে, ধুলোবালিগুলো নিজে পরিষ্কার করে মোটামুটিভাবে থাকার বন্দোবস্ত করে ফেললেন। থেকেও গেলেন সেই রাত থেকেই। পরের দিন কলেজ যেতেই বাকি স্টাফরা জিজ্ঞেস করলো, কি উপেনবাবু, কি মনে হলো, থাকতে পারবেন কি? উপেনবাবু বলল, আরে আমি জাম্পেস ঘুমিয়েছি রাতে, কোনো অসুবিধাই হয়নি। যাই হোক, এইভাবে কিছুদিন গেল, দিব্যি কাটছিল। হঠাৎ একদিন রাতে শুরু হলো অবাক করা সব কাণ্ড কারখানা। সেদিন উপেনবাবু রাতে খেয়ে বিছানায় বসে বই পড়ছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে পোড়া পোড়া গন্ধ আসছিল। উপেনবাবু ভাবলো গ্যাস অফ করতে ভুলে গেছেন হয়তো। রান্নাঘরে গিয়ে দেখলেন দুধ গরম হচ্ছে গ্যাসে। উপেনবাবু অবাক, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। দুধ এলো কোথা থেকে? উনি তো দুধই খান না। একটু অবাক হলো, সব বাড়ির আলোগুলো জ্বালল। রুম থেকে একটা লাঠি নিয়ে এলো। এ কি? এসে দেখলেন কড়াই আছে, কিন্তু দুধ নেই। কি হচ্ছে এসব? সেই রাতটা জেগেই কাটালেন। না, আর কিছু হয়নি। উপেনবাবু ভাবলো এই ব্যাপারটা কাউকে জানানো যাবে না, কারণ সবাই তাকে বারণ করেছিল কোয়ার্টারে থাকতে। পরের দিন কলেজ করে উপেনবাবু একটু সজাগ হয়ে রাতে শুতে গেলেন। বিছানায় একটা বড় টর্চ, একটা লাঠি রাখলেন। অনেকক্ষণ জেগেও ছিলেন। সেরম কিছু ঘটেনি, কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। উপেনবাবুর স্বাদের টি টেবিলটা দুমড়ে মুচড়ে পড়ে আছে বারান্দায়। বেশ রাগ হচ্ছিল উপেনবাবু। টেবিলটা সরিয়ে সকালের খাওয়া সেরে চলে গেলেন কলেজে। তাও কাউকে কিচ্ছুটি বুঝতে দিলেন না। মনে মনে একটা রাগ হচ্ছিল। ঠিক করে নিয়েছিল আজ রাতটা ঘুমোবেন না। কার কাজ এসব, তিনি দেখেই ছাড়বেন। কাজের টেবিল ভাঙা। রাতে রুটি খেয়ে রুমে এসে ভালো করে চারপাশটা দেখে আলো জ্বালিয়ে চিটকেনি দিয়ে বসলেন বিছানায়। সব ঠিকঠাকই ছিল, চারিপাশ চুপচাপ। মাঝে মাঝে ওই শিয়াল কুকুরের ডাক। হঠাৎ রাত বাড়ার সাথে সাথে কে যেন দরজায় ধাক্কা দিল। এত রাতে কি হতে পারে উপেনবাবু ভাবছিল। হঠাৎ কানে এলো চিৎকার, আরেক বিকট শব্দ, তার সাথে জোরে জোরে দরজায় ধাক্কা। হ্যাঁ, এবার সত্যিই ভয় পেয়ে গেছিলেন উপেনবাবু। কে যেন দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে।
কোনো রকম নিজের খাটটা ফেলে দরজায় ঠেকা দিল। এ কি, এটা কার হাত? জানলার ফাঁক দিয়ে দরজার ছিটকেনি খুলতে চাইছে। কিছু ভেবে উঠতে না পেরে হাতের কাছে রাখা লাঠিটা নিয়ে সজোরে আঘাত করল ওই বেরিয়ে আসা হাতের ওপর। একটু পর দরজার ধাক্কাটা কমলো, দুম করে কিছু একটা ফাটলো বাইরে। আস্তে আস্তে পরিস্থিতি একটু শান্ত হলো, আর কেউ দরজা ঠেলছে না। ভোরও হয়ে আসছে। উপেনবাবু সাহস করে দরজা খুলল। না, কেউ নেই। সামনের বাল্বটা ফেটেছে। বাইরে বেরিয়ে ভালো করে চারপাশটা দেখতে লাগলো। হঠাৎ চোখ গেল দূরের পাঁচিরটার দিকে। কে যেন পাঁচির ভেদ করে এগিয়ে যাচ্ছে। যা, আর দেখা যাচ্ছে না। আস্তে আস্তে মিলিয়ে গেল। কি ছিল ওটা? উপেনবাবু ভাবলো, আর চুপ করে থাকাটা ঠিক হবে না। সেই মতো কলেজে গিয়ে সবাইকে জানালো। সবাই বকাবকি করলো উপেনবাবুকে। প্রিন্সিপাল স্যার বললেন, অনেক হয়েছে, এবার পডলা পুডলি প্যাক করে চলুন আমার বাড়িতে, আজ থাকবেন। তারপর একটা রুম খুঁজে সেখানে থাকুন। অনেক হয়েছে কোয়ার্টারে থাকা, এই যে সুস্থ আছেন এটাই অনেক। এরই ফাঁকে উপেনবাবু তার এক বন্ধু রমাকান্তকে ডেকেছে, যে ওই সব ভূত পেদ এসব নিয়ে পড়াশুনো করে, বড্ড সাহসী। সেসব শুনে ওই পাঁচিরটার দিকে গেল। কিছুক্ষণ পর পাঁচির টপকে গেল ওপারে। পাঁচিরের ভেতরটা ভালো করে দেখার পর বেরিয়ে এলো রমাকান্তবাবু। অনেকেই ভিড় জমিয়েছে পাঁচিরের এপারে। রমাকান্তবাবু বেরিয়ে এসে বলল, পাঁচিরের ভেতরে একটা কবর আছে, ক্রিস্টোফার সাহেবের। ফলকে নামটা লেখা আছে। ওনার কবরটা অযত্নে পড়ে আছে। মনে হয় শেষকৃত্যটা ভালো করে হয়নি। উনি ভালো নেই কবরের মধ্যে। তাই রাতে উনিই বেরিয়ে আসেন কবর থেকে এই কোয়ার্টারে। সবাই শুনে স্তম্ভিত হয়ে গেল। রমাকান্তবাবু বলল, আমায় একটা যীশু খ্রিস্টের ক্রস আর একটু ফুল আর কয়েকটা মোমবাতি এনে দাও, ওখানে রেখে আসবো, যদি ওনার আত্মার শান্তি হয়। সেই মতো সব কিছু রেখে মোমবাতিগুলো জ্বালিয়ে ওখান থেকে বেরিয়ে এলো রমাকান্তবাবু। চলুন, এবার আর এখানে থেকে লাভ নেই। সেই মতো সবাই চলে গেল। হ্যাঁ, এখন আর সেই কোয়ার্টারটা নেই, ওটা ভেঙে ফেলা হয়েছে। উঠেছে বড় বিল্ডিং। আরও অনেক গল্প নতুনভাবে নতুন স্বাদে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে। সারাদিনের স্ট্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কী ধরনের গল্প শুনতে চান।